অসংখ্য ধন্যবাদ। বন্ধু ফিরেছে খুঁজিয়া আপন মুক্তি, মুক্তি মাঙিছে বাঁধনের মাঝে বাসা। এই ঐকান্তিক ভাবগতি নিয়েই রবীন্দ্রনাথের পথ চলা। এই পথ চলার নানা বিকিরণ আজকের অনুষ্ঠানে আমরা লক্ষ্য করব। এরপর আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী মহাশয়কে ডায়াসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। যদিও 12টা পেরিয়ে গেছে, তাই শুভ সকাল না হলেও শুভ সকাল দিয়েই শুরু হয়েছে, তাই শুভ সকালই আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট শব্দ এখন, কারণ আমরা এখনো শুভ সকালেই রয়েছি। আকস্মিকভাবেই এই বাংলা বিভাগের অনুষ্ঠানে আমরা মহারাজকে পেয়ে গেছি, অনাপরানন্দজি মহারাজ। তাই সভার শুরুতেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি মাননীয় মহারাজকে। উনি অ্যাকচুয়ালি আমাদের এনএসএস এর প্রোগ্রামে ছিলেন, তা আমি ওখানকার যিনি দায়িত্বে আছেন সঞ্জয়কে বললুম যে মহারাজ যদি এখানে আসেন আমার মনে হয় বাংলা বিভাগ খুব খুশিই হবে। সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে এবং উনি এসছেন, তাই আমার মনে হয় সিধু কানু বিরসা ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং বাংলা বিভাগের পক্ষ থেকে আমি ওনাকে এই মঞ্চে সাদর অভ্যর্থনা জানাই। এছাড়াও প্রথাগতভাবে আমরা এখানে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার নচিকেতা বাবুকে এবং মাননীয় কন্ট্রোলার অফ এক্সামিনেশন সুবল বাবুকে। আর ধ্রুব খুব দক্ষতার সঙ্গে ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হয়ে চালাচ্ছে, তা ও রয়েছে। এছাড়াও বাংলা বিভাগের এই যে স্বতঃস্ফূর্ত ভাব রবীন্দ্র জয়ন্তী পালনে, সেখানে নবকুমার, নারুবাবু, দয়াময় বাবু, তাছাড়াও অন্য বিভাগ থেকে অনুপ এসছে, কেমিস্ট্রির সঞ্জয় এসছে। তাই আমার মনে হয় বাংলা বিভাগের এই দিক থেকে অনেক এই অনুষ্ঠানটা আরো বেশি প্রাঞ্জল হয়ে উঠল। বাংলা বিভাগের অনেক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে এসছে এবং আমাদের যারা স্কলার্স, গবেষক এবং গবেষিকা, তারাও এই অনুষ্ঠানে এসছে। অ্যাকচুয়ালি আমি দেখেছি যে সেই স্কুল জীবন থেকে রবীন্দ্রনাথকে ঘিরে 25শে বৈশাখ পালনের একটা উন্মাদনা, এবং এখানে নব বসে আছে, ও তো বিশ্বভারতীর থেকে এসেছে, তাই বিশ্বভারতী তো তার একদম কর্ম ধর্ম সবই বিশ্বভারতীর সঙ্গে জড়িয়েছিল এবং সেই ভাবধারায় এই বাংলা ডিপার্টমেন্ট চলছে। তাই রবীন্দ্রনাথের একটা যে জন্মদিন পালন করা ইংরেজি তারিখ ধরে নয়, বাংলা তারিখ ধরে 25শে বৈশাখ আমাদের কিন্তু মজ্জায় ঢুকে আছে। এবং বাংলা বিভাগ আমার মনে হয় রবীন্দ্রনাথের যে সৃষ্টিগুলো, সেই সৃষ্টিগুলোর এক একটা জায়গাতে এক একজন সারা জীবন মনোনিবেশ করে গেছেন এবং গবেষণা করেও শেষ হচ্ছে না। কারণ আজকে বাংলা বিভাগ তাদের, আমি যতটুকু জানি, যেহেতু আমার বিভাগ বাংলা নয়, কিন্তু জানি এখনো গবেষণার একটা বড় জায়গা রবীন্দ্র রচনা। রবীন্দ্রনাথকে বাদ দিলে আমার মনে হয় বাংলা সাহিত্যের অনেকটা জায়গায় ফাঁকা থেকে যেত। আমরা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটাকে এক্সট্রাক্ট করা আমার মনে হয় খুব দুর্বোধ্য, তাই না? যে রক্তকরবীতে উনি কি বলতে চেয়েছেন, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেটা আমরা ফিজিক্সে অনেক সময় অ্যাবস্ট্রাক্ট আইডিয়া পাই। সেই রক্তকরবী আবার চতুরঙ্গ যখন লিখছেন অন্য ধারা, গোড়া আমাদের দয়াময় বলল, সেখানে কি সুন্দর একটা সামাজিক প্রেক্ষাপট। আবার ঘরে বাইরে, এই যে ঘরে বাইরের ইনার মিনিং, আমার প্রতিনিয়ত আমার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, আমার ঘরে আমার বাইরে। আমি অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন মন মুখ এক করো, মন মুখ এক করো, তার মানে ঘরে বাইরে। সেই তো রবীন্দ্রনাথেরই কথা, যে ওখানে দুটো ক্যারেক্টারকে কি সুন্দর নিখিলেশ আর সন্দীপ কি সুন্দর উপস্থাপনা করছেন। সেই উপন্যাসটা না পড়লে বোধহয় ফিল করা যাবে না। যে কারণে আমার মনে হয় যে অনেক সময় আমি বলি যে
সাহিত্য যদি দুজনকে কেউ খুব নিগুড়ভাবে পড়ে, রবীন্দ্র সাহিত্য আর এদিকে শেক্সপিয়ার, আর কোথায় তার কিছু লাগবে না, গোটা জীবনটা কেটে যাবে। আর বাকি যা দেখা যাবে যে কপি বুক, আমরা যেটা অনেক ক্ষেত্রেই দেখি, এখান থেকে কপি করে এখানে পেস্ট। যে রবীন্দ্রনাথ কিছু বলে যায়নি, এটা আমার মনে হয় সুনীল গঙ্গোপাধ্যায়কে আমি শ্রদ্ধা রেখেই বলছি। সেই প্রথম আলো হোক বা অন্য কোনো উপন্যাস হোক, ইভেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তারা নিশ্চয়ই ক্রিয়েটিভ রাইটার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কোথাও যেন মনে হবে এটাও রবীন্দ্রনাথ বলে গেছেন। তাই সবাইকে, সুভাষ মুখোপাধ্যায় একসময় খুব চেষ্টা করেছিলেন, তারপর কিন্তু উনি শেষ দিকে লিখছেন না, রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথ। কারণ রবীন্দ্রনাথ যে সব জায়গাটাই পূরণ করে দিয়েছে, শুধু খুঁজে নিতে হবে আমাদের। এবং আমি ভাবি মাঝে মাঝে ওনার জীবন চর্চার মধ্যে প্রচুর বাধা। বোধহয় 1902 সালে ওনার পত্নী বিয়োগ হচ্ছে, এবং সেই সময় উনি যে লেখাগুলো লিখছেন সেগুলো কোন রকম হেলদোল নেই। এটা বোধহয় একটা গড গিফটেড পাওনা, আধ্যাত্মিকতায় ভরপুর। আমি আরেকটা জায়গায় পড়েছিলাম, নবু বা নারুবাবু বলতে পারবেন, যে ওনার বোধহয় এমন কোনো দিন ঘটেনি যেখানে উনি সূর্যোদয় দেখেন না। আর আমরা বোধহয় অনেকটাই ব্যতিক্রম। তাই সৃষ্টির রহস্যকে উন্মোচন করতে গেলে আমার মনে হয় নেচারের সঙ্গে একাত্মতা খুব দরকার। যে কারণে উনি যখন সোনারতরী লিখছেন, সোনারতরীর দুটো মানে, একটা মানে হচ্ছে যে খুব স্থূল, আর সূক্ষ্ম মানেটা কি? আজকে রবীন্দ্রনাথকে আমরা ভুলে গেছি, কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টি সোনারতরীতে ভরপুর করছে। এই যে সুগভীর দর্শন, নদীর ধারে উনি বসে লিখছেন, রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে ম্যাপ করেছিলেন ভারতবর্ষের প্রেক্ষাপটটাকে ইউরোপের আঙিনায় তুলে ধরার জন্য, যে কারণে গীতাঞ্জলি পেতে সুবিধা হয়েছিল। এবং গীতাঞ্জলি যে ওয়ার্ডস গুলো, প্রত্যেকটা ইউরোপিয়ানদের অর্থাৎ নোবেল প্রাইজ পাওয়ার ক্ষেত্রে ওনার কোনো বাধা হয়নি। যে এত বড় রাইটার, ক্রিয়েটার এবং ফিলোজফার, কোনটাতে ওনার নেই। তাই বাংলা বিভাগ রবীন্দ্রনাথকে অনেক চিনুক, অনেক জানুক, সবার সামনে মেলে ধরুক। এই রবীন্দ্রনাথের জন্মদিন যদি না পালন হয়, চিনব কি করে, জানবো কি করে? আজকে আমি যদি এই গোটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে, ইভেন কলকাতার মধ্যেও যদি সার্ভে করা হয় রবীন্দ্রনাথ কে ছিলেন, কোথায় জন্ম, কি করেছেন, আমার মনে হয় 50% লোক বলতে পারবে না। এটাও কিন্তু আমাদের ভাবনার বিষয়। আমরা বাইরের লেখকদের লেখা পড়ি, কিন্তু রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, এদের লেখাগুলো পড়বো না? ব্রিস্টলের রামমোহন রায়ের বিশাল মূর্তি না দেখলে বিশ্বাস হবে না। কিন্তু আমাদেরকেও সেই সম্মান, শ্রদ্ধা নিবেদন করতে হবে যে তাদের যে সুগভীর দর্শন। কারণ আমাকে মানতেই হবে, ক্রিয়েশন অর্থাৎ সৃষ্টি, এটার জন্য একটা আর্টিস্টিক ভিউ লাগে, এটার জন্য জিনের একটা স্পেশাল ক্যারেক্টার লাগে আমার মনে হয়, যে কারণে আমরা বলি জিনিয়াস। তারাই সমাজটাকে আলো দেখায়, পথ দেখায়। এরকম জিনিয়াস আমাদের বাংলায় সেই সময়ে অন্তত বলবো যে কোনো অভাব ছিল না। আমরা শুধু সেই সৃষ্টিগুলোকে নিয়ে যদি মেলে ধরতে পারি, তাহলে আমাদের এই সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অনেক বেশি গর্বের সঙ্গে এগিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।